হ্যালো স্টুডেন্ট, আজ আমি একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার সেখানে তৃতীয় অধ্যায় থেকে একটি অংশ যেটা হচ্ছে তৃতীয় অধ্যায় শাসন পদ্ধতি সম্পর্কে যে ধারণা সেখান থেকে বেশ কিছু অবজেক্টিভ প্রশ্ন উপস্থাপন করছি। খুব ভালো লাগবে। দেখো, তোমাদের আজকের প্রথম প্রশ্ন, গ্রিসের আগের নাম কী ছিল? এর উত্তর হচ্ছে হেলাস। তো এ প্রসঙ্গে আরেকটু বলে দিই যে গ্রিসের আগের নাম যদি হেলাস হয়ে থাকে তাহলে ফ্রান্সের আগের নাম কী ছিল? এটা আমি উল্লেখ করে দিয়েছি, ফ্রান্সের আগের নাম ছিল গল। পরের প্রশ্ন 2 নম্বরের, কতগুলি ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে গ্রিস রাষ্ট্র গড়ে উঠেছিল? উত্তর প্রায় 15টি ক্ষুদ্র রাষ্ট্র নিয়ে। 3 নম্বর প্রশ্ন, গ্রিসের কয়েকটি শক্তিশালী রাজ্যের নাম করো। 3 নম্বর প্রশ্ন, গ্রিসের কয়েকটি শক্তিশালী রাজ্যের নাম করো। এর উত্তর হচ্ছে এথেন্স, স্পার্টা, কোরিন্থ, থিবস, ইরিথ্রিয়া ও আর্গন। পরের প্রশ্ন, অ্যাক্রোপোলিস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তো বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রিসের পাহাড়ের চূড়ায় যে সামরিক ঘাঁটি ছিল বা ঘাঁটি গড়ে তোলা হয়েছিল তাকে অ্যাক্রোপোলিস বলা হতো। তো এই প্রসঙ্গে বলে রাখি, নেক্রোপোলিস ছিল। এই অ্যাক্রোপোলিস যেমন পাহাড়ের উপরে ছিল অ্যাক্রোপোলিস, ঠিক সেরকম নেক্রোপোলিস হচ্ছে পাহাড়ের নিচেতে যখন এই সামরিক ঘাঁটি গড়ে তোলা হতো বা শহর গড়ে তোলা হতো তাকে বলা হতো নেক্রোপোলিস। কেমন? নেক্রোপোলিস, এটাও তোমরা জেনে রাখো, তাকে বলা হতো নেক্রোপোলিস। পরের প্রশ্ন, পলিস কি? উত্তর হচ্ছে গ্রিসের নগররাষ্ট্রগুলিকে পলিস বলা হতো। পরের প্রশ্ন, পলিস বা রাষ্ট্রের বৈশিষ্ট্য কী ছিল? এর উত্তর হচ্ছে গ্রিক ঐতিহাসিকদের মতে রাষ্ট্র হলো ক্ষুদ্র এবং জনসংখ্যা হবে কম। পরের প্রশ্ন, গ্রিসের কিওস দ্বীপটি কয়টি ভাগে বিভক্ত ও কী কী? উত্তর হচ্ছে 4টি ভাগে বিভক্ত ছিল। এই 4টি ভাগ কী কী ছিল? একটা হচ্ছে কোরিন্থ, থিবস, ইরিথ্রিয়া ও আর্গন, এই 4টি ভাগে বিভক্ত ছিল। পরের প্রশ্ন, কোরিন্থ দ্বীপের আয়তন কেমন ছিল? উত্তর, কোরিন্থ চারিদিকে সমুদ্রবেষ্টিত একটি দ্বীপ যার আয়তন 330 বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, অ্যাপেলা কি? এর উত্তর হচ্ছে স্পার্টায় নির্বাচিত সদস্যদের নিয়ে যে সমিতি গড়ে উঠেছিল তাকে অ্যাপেলা বা অ্যাপেলো বলে। অ্যাগলেজিয়া বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে এথেন্সের নির্বাচিত সদস্যদের নিয়ে যে সমিতি গড়ে উঠেছিল তাকে অ্যাগলেজিয়া বলা হতো। পরের প্রশ্ন, গেরুসিয়া কি? উত্তর হচ্ছে স্পার্টার যে রাজকীয় পরিষদ ছিল তাকে গেরুসিয়া বলে। পরের প্রশ্ন, অ্যারিও ফাগাসার কি? না এথেন্সের রাজকীয় পরিষদকে অ্যারিও ফাগাসার বলা হতো। পরের প্রশ্ন, আর্কন কি? আর্কন হচ্ছে এথেন্সের ম্যাজিস্ট্রেটদের আর্কন বলা হতো। আর ইফর কি? ইফর হচ্ছে স্পার্টার ম্যাজিস্ট্রেটদের ইফর বলা হতো। পরের প্রশ্ন, গ্রিসের সমাজ ব্যবস্থা কয় ভাগে বিভক্ত ও কী কী? এর উত্তর হচ্ছে সমাজ 2টি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে নাগরিক আর 2 নম্বর ছিল অনাগরিক। অনাগরিকরা আবার 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা সেইগুলি হলো, এক হচ্ছে বিদেশি, কৃতদাস ও মহিলা। এদেরকে অনাগরিকের পর্যায়েতে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, মেটিক কাদের বলে? এর উত্তর হচ্ছে এথেন্সে আগত বিদেশিদেরকে মেটিক বলা হতো। তারপরে প্রশ্ন, থেটিস বা থিটিস বলতে কী বোঝো? এর উত্তর হচ্ছে এথেন্সে কৃতদাসদের বলা হতো থিটিস। পরে প্রশ্ন, হেলট কাদের বলে? এর উত্তর হচ্ছে স্পার্টার কৃতদাসদের হেলট বলা হতো। পরে প্রশ্ন, অ্যাগোরা কি? প্রতিটি পলিসে একটি করে বাজার থাকতো যেখানে জনসাধারণরা মানুষ কেনাবেচা করত, তাকে অ্যাগোরা বলা হতো। প্রসঙ্গক্রমে মনে রাখবে যে গ্রিসের একটা বাজার ছিল যে বাজারেতে মানুষ কেনা বেচা হতো। কেমন? অপশান হিসেবে তোমাদের এরকম প্রশ্নই থাকতে পারে যে গ্রিসের যে বাজারে মানুষ কেনা বেচা হতো তাকে কি বলা হতো। অপশান 4টে দিয়ে দিবে, তার মধ্যে এই উত্তর হচ্ছে অ্যাগোরাটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? তাহলে যেখানে মানুষ কেনা বেচা হতো তাকে বলা হতো অ্যাগোরা। প্রসঙ্গক্রমে আরেকটা বলি, বাউলি কি? পরে প্রশ্ন, বাউলি কি? এর উত্তর হচ্ছে প্রতিটি পলিসে একটি করে বাজার থাকতো যেখানে মানুষ জিনিসপত্র কেনাবেচা করতো, তাকে বাউলি বলে। তাহলে একটু আগে দেখো আমি বলেছি অ্যাগোরা যেখানে মানুষ কেনাবেচা হতো যে বাজার তাকে বলা হতো অ্যাগোরা। আর বাউলি কি? না বাউলি যেখানে জিনিসপত্র কেনাবেচা হতো তাকে বলা হতো বাউলি।
পরের প্রশ্ন, চোরা কি? গ্রিসের নগর প্রাচীরের বাইরে একটি গ্রামীণ অঞ্চল থাকতো যেখানে দরিদ্ররা বা দরিদ্র মানুষরা বসবাস করত এবং পশুচারণ করত, তাকে বলা হতো চোরা। পরের প্রশ্ন, গ্রিসে আকাশের দেবতা কে ছিলেন? আর গ্রিসের সাগর ও ভূমিকম্পের দেবতা কে? এর উত্তর হচ্ছে আকাশের দেবতা ছিলেন জিউস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় তোমাদের থাকবে। গ্রিসের আকাশের দেবতা জিউস। সাগর ও ভূমিকম্পের, এটা সম্পের না, ভূমিকম্প হবে, ভূমিকম্পের দেবতা হচ্ছে পসিডন বা পসাইডন। কেমন? পরের প্রশ্ন, গ্রিসে পরলোকের দেবতা কে? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো গ্রিসে পরলোকের দেবতা হচ্ছে হেদিস। পরের প্রশ্ন, গ্রিসের প্রধান দেবীর নাম কি? এর উত্তর হচ্ছে ওথেনা বা অ্যাথেনা। তারপরে হিতাইত কারা? হিতাইত হলো একটি জাতি যারা গ্রিস দখল করেছিল। কথিত আছে তারাই প্রথম গ্রিসে লোহার প্রচলন করেছিল। পরের প্রশ্ন, গ্রিসে গণতান্ত্রিক অধিকার কিভাবে লুণ্ঠিত হয়েছিল? উত্তর, সাঁকুয়া নামক ইতিহাসবিদ জানিয়েছেন যে হিতাইত জাতি গ্রিস দখল করার পর সেখানকার মানুষদের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল এবং নৌশক্তি দুর্বল হয়ে পড়ে, তাই সাধারণ মানুষের গণতন্ত্র বিপন্ন হয়েছিল। পরের প্রশ্ন, আমি একজন বিশ্ব নাগরিক কথাটি কে বলেছেন এবং কোন পরিপ্রেক্ষিতে বলেছেন? আমি একজন বিশ্ব নাগরিক এই কথাটি বলেছেন ঐতিহাসিক ডায়োজেনিক। কেন বলেছেন? না, রাজতন্ত্রের উদাসীনতা ও ব্যক্তি স্বার্থের ফলে পলিসের যে স্বার্থ সেটি ব্যাহত হয়েছিল এর হওয়ার জন্য, তাই এরূপ তিনি মন্তব্য করেছিলেন। পরের প্রশ্ন, গ্রিসের বেশিরভাগ সৈন্য কেমন ছিল? এর উত্তর হচ্ছে গ্রিস যুদ্ধের সময় ভাড়া করা সৈন্য নিয়ে যুদ্ধ চালাতো, সেই জন্যই গ্রিসের বেশিরভাগ সৈন্য ছিল ভাড়াটে সৈন্য। কেমন? পরের প্রশ্ন, গ্রিসের যুদ্ধের সময় ভাড়া করা সৈন্য সংখ্যা কত ছিল? খ্রিস্টপূর্ব 4th শতকে জেনোফোন নামক একজন ইতিহাসবিদ তিনি ভাড়া করা সৈন্য সংখ্যা প্রায় 10,000 বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, ভাড়া করা সৈন্যদের একটি অসুবিধা কি বা অসুবিধাগুলি কি কি হতে পারে? ভাড়া করা সৈন্যদের যুদ্ধের কোনো কার্যকারিতা বা যুদ্ধের সাফল্যের ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা থাকতো না। আর 2 নম্বর হচ্ছে ভাড়া করা সৈন্যের ফলে পুলিশগুলির চরিত্র বিনষ্ট হয়েছিল। পরের প্রশ্ন, জনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে বৈদিক যুগে ক্ষুদ্র আয়তনের যে রাজ্যগুলি ছিল, কেমন, মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের যে বৈদিক যুগের ক্ষুদ্র আয়তনের রাজ্য ছিল সেইগুলিকে বলা হতো জনপদ। আর মহাজনপদ কাকে বলে? না, রাজনৈতিক বা প্রশাসনিক কারণে জনপদগুলি যখন আয়তনে বৃদ্ধি পেল তখন তাদের মহাজনপদ বলে। একটি জনপদের রাজা যখন অন্যান্য জনপদগুলিকে দখল করে নিল, দেখা গেল কি অনেক ছোট ছোট জনপদ ছিল, বিভিন্ন জনপদ, তো এই জনপদগুলোর মধ্যে কোনো একটা জনপদ যখন অন্যান্য জনপদগুলোকে জয় করে ফেললো, বিভিন্ন জনপদকে যখন জয় করে নিল, সেইটা হলো তার বৃহত্তর একটা আকৃতিবোধ এবং এইটাকে বলা হতো মহাজনপদ। মোট মহাজনপদের সংখ্যা কতগুলি এবং কোন কোন গ্রন্থ থেকে আমরা মহাজনপদের কথা জানতে পারি? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা এমসিকিউ হিসাবে তোমাদের থাকবেই যে মোট মহাজনপদের সংখ্যা ছিল 16টি। আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, তবুও তোমাদের বলে দিচ্ছি। কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার আর কম্বোজ। মোট 16টি জনপদ বা মহাজনপদ ছিল। পরের প্রশ্ন, এরই একটা অংশ আছে যে আমরা এই কথা জানতে পারি কি থেকে? না, অঙ্গুত্তর নিকায় এবং আর্য মঞ্জুশ্রী মূলকল্প এই গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানতে পারি। পরের প্রশ্ন, বাবর কর্তৃক প্রতিষ্ঠিত 2টি স্থাপত্যের নাম লেখো। এখানটাতে আমি বেশ অনেক কিছু তোমাদের তথ্য দেবো যেগুলো তোমাদের এমসিকিউ আকারে থাকবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, মন দিয়ে দেখলে তোমাদেরই উপকার হবে। বাবর কর্তৃক প্রতিষ্ঠিত 2টি স্থাপত্যের নাম হচ্ছে, এক নাম হচ্ছে কাবুলিবাগ মসজিদ আর 2 নাম হচ্ছে জামা মসজিদ। কেমন? পরে এবার আসছি মোগল সম্রাট এবং তাদের রাজধানী সম্পর্কে, মানে কোন কোন মোগল সম্রাট আর তার কী কী রাজধানী ছিল। তো দেখো এখানে বাবরের রাজধানী কি ছিল? বাবরের রাজধানী ছিল লাহোর, হুমায়ুনের রাজধানী ছিল দিল্লি, আকবরের রাজধানী ছিল আগ্রা, জাহাঙ্গীরের রাজধানী ছিল লালকেল্লা তথা দিল্লি। কেমন? দিল্লি।
শাহজাহানের রাজধানী ছিল দিল্লি, ঔরঙ্গজেবের রাজধানী ছিল দিল্লি, এবং আরেকটা ছিল ঔরঙ্গজেবের রাজধানী, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে ঔরঙ্গাবাদ। পরে শেরশাহ প্রতিষ্ঠিত দুটি স্থাপত্যের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তো শেরশাহ প্রতিষ্ঠিত দুটি স্থাপত্যের নাম হচ্ছে, এক নম্বর পুরানো কেল্লা আর হচ্ছে সমাধিসৌধ, যেটা সাসারাম। এই যে সাসারামটা হচ্ছে বিহারে অবস্থিত, বিহারে। কেমন? পরে প্রশ্ন, শাহজাহান কোন কোন স্থাপত্য নির্মাণ করেছিলেন? তো শাহজাহান অনেকগুলি স্থাপত্য নির্মাণ করেছিলেন, তার মধ্যে হচ্ছে আগ্রার তাজমহল, জামা মসজিদ, মতি মসজিদ, খাস মহল, মহল এবং ময়ূর সিংহাসন। তো 2025 ডিসেম্বরে অক্টোবরে যখন আমি বেড়াতে গিয়েছিলাম, এই সমস্ত জায়গাগুলো আমি সবই ঘুরে দেখেছি। কেমন? পরে প্রশ্ন, তুজুকি বাবরি এটা কি না? এটা বাবরের আত্মজীবনী, তুর্কি ভাষায় লেখা। এটা পরীক্ষায় এরকমভাবে থাকে, বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তর হচ্ছে তুজুকি বাবরি। বা এরকম প্রশ্ন থাকতে পারে যে তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? অতি অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের তুর্কি ভাষায় লেখা। পরে প্রশ্ন, হুমায়ুননামা এই যে গ্রন্থটি, এই হুমায়ুননামা গ্রন্থটি রচিত হচ্ছে গুলবদন বেগম। যিনি এই গুলবদন বেগম কে ছিলেন? না বাবরের কন্যা, অর্থাৎ হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম, হুমায়ুনের ভগ্নী বা বোন, তিনি হচ্ছেন এই হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা। পরে প্রশ্ন, আইন-ই আকবরী ও আকবরনামা এই দুটি গ্রন্থ হচ্ছে আবুল ফজলের রচনা। আবুল ফজলের রচনা আইন-ই আকবরী এবং আকবরনামা, এই দুটি গ্রন্থই আমার কাছে রয়েছে। তো দেখলাম এখান থেকে আকবরের সময়কালের অনেক তথ্য আমি উপলব্ধি করতে পেরেছি। তারপর আছে মুন্তাখাবুল তোয়ারিখ বোদাউনি রচনা, তারিকি ফিরিস্তা রচনা, তুজুকি জাহাঙ্গীরের আত্মজীবনী, এটি ফার্সি ভাষায় লেখা। এটাও পরীক্ষায় পড়ে অনেক সময়। তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা কে? জাহাঙ্গীর। এবং জাহাঙ্গীর এটি আত্মজীবনী, মানে জীবনের কাহিনী তিনি রচনা নিজেই করেছিলেন। পরে আলমগীরনামা মোহাম্মদ কাজিম, মুন্তাখাবুল লুবাব, কাফি খাঁ হয়ে গেছে, সরি এটা আমার প্রিন্টিং ভুল হয়েছে, এটা কাফি হবে, কাফি খাঁ। রজমনামা ফৈজি রচনা, রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচনা, রামচরিত মানস তুলসী দাসের রচনা, সুরসাগর সুরদাসের রচনা, পদ্মাবত কাব্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোহাম্মদ জাইসির রচনা। পরে দুহা বলে একটা কাব্যগ্রন্থ আছে, যেটি হচ্ছে আব্দুল রহিম খানের রচনা। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের রচনা। চৈতন্য ভাগবত বীরেন্দ্রমোহন দাসের রচনা। চৈতন্য মঙ্গল ত্রিলোচন দাস এর রচনা। চণ্ডী মঙ্গল মুকুন্দরাম চক্রবর্তীর রচনা। অন্নদা মঙ্গল রায়গুণাকর ভট্টচন্দ্রের রচনা, যেটি যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়ে থাকে, প্রাচীন এবং মধ্য এবং আধুনিক যুগের মিডল অবস্থা আর কি, সেই সময়কার। মহাভারত, এখানটা একটু খেয়াল রাখবে তোমরা, মহাভারত সংস্কৃতে রচনা করেছিলেন কৃষ্ণদেব পায়ন ব্যাসদেব, আর মহাভারত বাংলায় রচনা করেছিলেন কাশিরাম দাস। আর রামায়ণ সংস্কৃতে রচনা করেছিলেন বাল্মীকি, আর রামায়ণ বাংলায় রচনা করেছিলেন কে করেছিলেন বলো তো? কীর্তিবাস ওঝা। পরে প্রশ্ন, আকবরের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কে ছিলেন? উত্তর হচ্ছে মিয়া তানসেন। পরে হরিগুপ্তীয় যুদ্ধ, এখানে আমি বেশ কিছু যুদ্ধের কথা বলছি, এখান থেকে শুরু হচ্ছে, তোমরা একটু খেয়াল করলে তোমাদের নিজেদেরই উপকৃত হবে। হরিগুপ্তীয় যুদ্ধ, যেটা হচ্ছে হরপ্পাবাসী, হ্যাঁ এখানে আমার প্রিন্টিং ভুল হয়ে আছে, এটা হচ্ছে হরপ্পা হবে, হ্যাঁ হরপ্পাবাসীর সঙ্গে আর্যদের হরিগুপ্তীয় যুদ্ধ হয়েছিল। তারপরে হচ্ছে হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে 326 খ্রিস্টপূর্বাব্দে হবে। কেমন? খ্রিস্টপূর্বে হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গে পুরুর হয়েছিল। তারপরে সিন্ধুর যুদ্ধ 712 খ্রিস্টাব্দে, সিন্ধু রাজা দাইরের সাথে মোহাম্মদ বিন কাসিমের, সুলতান মাহমুদের ভারত আক্রমণ, যেটা 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে হয়েছিল। তিনি মোট ভারতে 17 বার আক্রমণ করেছিলেন এবং 1025 খ্রিস্টাব্দে তিনি বিখ্যাত সোমনাথ মন্দির দখল লুণ্ঠন করেছিলেন। সোমনাথ মন্দির, কেমন? সোমনাথ মন্দির তিনি লুণ্ঠন করেছিলেন। তারপরে তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। তো মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। তারপরে দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সঙ্গে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন।
পরে বাংলায় মুসলিম আক্রমণ 1206 খ্রিস্টাব্দে হয়েছিল, যেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সেই সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। পরে চেঙ্গিস খান ভারত আক্রমণ 1228 খ্রিস্টাব্দে, সেই সময় দিল্লির শাসক ছিলেন ইলতুৎমিশ। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের আমলে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খান সঙ্গে হিমুর। নাদির শাহের ভারত আক্রমণ 1739 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই সময় মুঘল সম্রাট ছিলেন তখন মোহাম্মদ শাহ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাদির শাহের ভারত আক্রমণের সময়, এবং তিনি কোহিনূর মণিকে ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছিলেন, পারস্যে নিয়ে গিয়েছিলেন। পরে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে মারাঠা বীর দ্বিতীয় বাজিরাওয়ের সাথে আহমদ শাহ আবদালির হয়েছিল। পরে প্রশ্ন, নাদির শাহ যখন ভারত আক্রমণ করে তখন মুঘল সম্রাট কে ছিলেন? 1739 খ্রিস্টাব্দে তখন মোহাম্মদ শাহ ছিলেন মুঘল সম্রাট। পরে অর্থশাস্ত্রে কৌটিল্য মহাজনপদের জলবায়ু ও ভূমি কেমন ছিল বলে উল্লেখ করেছেন? উত্তর, কৌটিল্যের মতে প্রত্যেকটি মহাজনপদের জলবায়ু ছিল আরামদায়ক এবং ভূখণ্ড ছিল উর্বর, যেখানে কৃষিকাজ এবং পশুপালন সম্ভব ছিল। পরের প্রশ্ন, নেতা কাকে নির্বাচন করা হতো? তো নেতা কাকে নির্বাচন করা হতো না, এর অনেকগুলি বৈশিষ্ট্য ছিল। যে কোনো গোষ্ঠী ছিল, অর্থাৎ যে আমরা ষোড়শ জনপদ থেকে মহাজনপদ, মানে ষোড়শ মহাজনপদের কথা বলছি, সেখানে যার বুদ্ধি বেশি, যার শক্তি বেশি, যারকে সবাই মেনে চলতে বাধ্য, বা সবাইকে যে কাজ ভাগ করে দিত, এবং সামগ্রিক ক্ষেত্রে যে কূটনীতি যার বেশি ছিল, তাকেই নেতা নির্বাচন করা হতো। বেশ এতগুলি বৈশিষ্ট্য থাকতে হতো তখনকার দিনে একজন নেতা। তো আজ এই পর্যন্ত। কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। পরের ভিডিও অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পরবর্তী অংশ আমি তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে হাজির হচ্ছি, যেহেতু সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা, খুব কাজে লাগবে তোমাদের। ওকে।